আজকের পৃথিবীতে অস্ট্রেলিয়ান বললে আমাদের চোখের সামনে যে প্রতিরূপটি ভেসে ওঠে তা হচ্ছে অনেক লম্বা, চিপচিপে নাক, তকতকে গায়ের রং, এরকম একটি প্রতিরূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মূলত আমরা যাদেরকে অস্ট্রেলিয়ান বলে দাবি করছি তারা কিন্তু কেউ অস্ট্রেলিয়ান নেটিভ সিটিজেন না। অর্থাৎ আজকে যে আন্দোলনটি হচ্ছে, অস্ট্রেলিয়ানবাসীরা আন্দোলন করছে অভিবাসন বিরোধী, যারা এই আন্দোলনটি করছে তারাও কিন্তু একসময় অভিবাসিত হয়েই অস্ট্রেলিয়াতে এসেছিল। আমার যেহেতু ম্যাক্সিমাম কাজ আসলে অস্ট্রেলিয়া নিয়েই, সো আমি জেনে খুব অবাক হই অনেকে আসলে এই তথ্য সম্পর্কে অবগত নয়। তো অস্ট্রেলিয়ার যারা আদিম অধিবাসী, অ্যাবরিজিনাল, যারা প্রথম পাপুয়া নিউগিনি থেকে অস্ট্রেলিয়াতে এসেছিল এবং অ্যাবরিজিনালরা অস্ট্রেলিয়াতে আসার পরবর্তীতে যে পথ দিয়ে অস্ট্রেলিয়াতে এসেছিল, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস, বিভিন্ন কারণে সেই রুটটা দেখা গেছে যে বিলীন হয়ে গেছে, যে কারণে তারা পুরো পৃথিবী থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটি দ্বীপ রাষ্ট্রতে পরিণত হয়। এর পরবর্তীতে 1606 সালে নেদারল্যান্ডবাসীরা অর্থাৎ হল্যান্ড ডাচরা এই অস্ট্রেলিয়াকে আবিষ্কার করে এবং এটার নাম দেয় নিউ হল্যান্ড। তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। বিপত্তি হয়ে দাঁড়ায় যখন 1688 সালে ব্রিটিশরা আসলে অস্ট্রেলিয়াতে যায়। ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে যায় বলতে ব্রিটিশদের যারা আসামি ছিল তাদেরকে নির্বাসিত করা হয়, অর্থাৎ সাজা স্বরূপ তাদেরকে অস্ট্রেলিয়াতে নির্বাসিত করা হয়। এবং উইলিয়াম কোক নামের একজন ব্যক্তি, উনি তখনকার খুব সম্ভবত কমিশনার ছিলেন, তার নেতৃত্বে 50,000 নির্বাসিত এই সকল আসামিকে জাহাজে করে নির্বাসিত করে আসা হয় অস্ট্রেলিয়াতে। এবং তারা যখন অস্ট্রেলিয়াতে যায় তাদের সাথে অস্ট্রেলিয়ার যারা অ্যাবরিজিনাল ছিল, মানে আদিবাসী যারা ছিল, তাদের সাথে ক্ল্যাশ শুরু হয় খুব স্বাভাবিকভাবেই। এক জায়গায় এতদিন ধরে একটা গোষ্ঠী আছে, নতুন করে একটা গোষ্ঠী যাচ্ছে, ক্ল্যাশ তো স্বাভাবিকভাবেই হবে। সো এই ক্ল্যাশ বা এই সংঘাতে দেখা যাচ্ছিল যে আদিবাসীরা হেরে যাচ্ছিল এবং অনেক মানুষ নিহত হচ্ছিল, কারণ তাদের কাছে আসলে তাদেরকে ট্যাকেল দেওয়ার মতো আসলে উন্নত প্রযুক্তি বা অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল না। তারা শুধুমাত্র বর্ষা এবং বাঁশের তৈরি, কাঠের তৈরি বুমেরাং, এই দুইটি অস্ত্র তারা ব্যবহার করত। এবং পক্ষান্তরে ব্রিটিশদের কাছে আসলে অনেক উন্নত প্রযুক্তি, তীর, বর্ষা, অনেক উন্নত প্রযুক্তি, অনেক কিছু ছিল, যে কারণে তারা খুব স্বাভাবিকভাবেই তাদেরকে পরাজিত করতে পারছিল। একই সাথে ব্রিটিশরা যখন সেখানে যায় তারা কিন্তু অনেক রোগ বালাই সংক্রামক নিয়ে যায় এবং যেটা প্রতিহত করার জন্য যথেষ্ট ভালো ইমিউনিটি সিস্টেম সে ব্রিটিশদের মধ্যে ছিল। কিন্তু অ্যাবরিজিনাল যারা আসলে অনেক দিন ধরে একটি অন্য প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছে, তাদের মধ্যে আসলে সেই পরিমাণের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে অতটা ছিল না, যে কারণে খুব সিলি আসলে জ্বর, সর্দি, কাশিতেও আক্রান্ত হয়ে তারা আসলে মারা যাচ্ছিল। তাদের সংখ্যাটা, মৃতের সংখ্যা অনেক বাড়ছিল, ক্রমান্বয়ে বাড়ছিল। তো এই যে রোগবালাই, তার পরবর্তীতে সংঘাত, এগুলো তো লেগেই ছিল, তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছিল। এর পরবর্তীতে 1788 সালে ব্রিটিশরা একদম আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার ঘোষণা দেয়। 26শে জানুয়ারি অস্ট্রেলিয়ার ঘোষণা দেয়। এই 26শে জানুয়ারিকে অস্ট্রেলিয়া দিবস হিসেবে এখনও পালন করা হয়। কিন্তু এটাকে আসলে এই যে আদিবাসী যারা ছিল তারা কিন্তু মেনে নেয় না। সো 1824 থেকে 1831 সাল পর্যন্ত এই অবরিজিনালদের সাথে কিন্তু তাদের সংঘাতটা আরও বড় আকারে সংঘটিত হয়, যেটা তাসমানিয়াতে একটা যুদ্ধ হয় এই সময় তাদের সাথে, যেটাকে ব্ল্যাক ওয়ার বা কালো যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধটি। এবং এখানে মোটামুটি 1000-এর অধিক আদিবাসী নিহত হয়। এর পরবর্তীতে 1856 সালের দিকে আদিবাসীরা একটি ব্রিটিশ পরিবারকে আক্রমণ করে এবং মোটামুটি 12 জনের মতো ব্রিটিশদের তারা নিহত করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য ব্রিটিশরা পাল্টা আক্রমণ করে এবং এটাকে হর্নেট ব্যাংক হত্যাকাণ্ড নামে পরিচিত, যেটা 1857 সালের দিকে সংঘটিত হয়। মোটামুটি 500 আদিবাসী এখানে নিহত হয়। এর পরবর্তীতে এদের তো আন্দোলন পাল্টা আক্রমণ চলতেই থাকে এবং আসলে এখানে আদিবাসীরা কোনোভাবেই তাদের পারার কোনো সম্ভাবনাই আসলে নেই, অস্ত্রশস্ত্র তো নেই। আর এদিকে তারা একদম একটা দেশ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তখন দেখা যায় আদিবাসীরা ছন্ন বিচ্ছিন্নভাবে পুরো অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বসবাস করছে তখনও। এর পরবর্তীতে 1800 সালের শেষের দিকে বসন্ত রোগ দেখা দেয়। এই বসন্ত রোগকে ট্যাকেল দেওয়ার মতো ইমিউনিটি সিস্টেম তো তাদের একেবারেই ছিল না, যে কারণে দেখা যায় এই মহামারীতে প্রচুর অবরিজিনালরা মারা যায়, নিহত হয়।
এর পরবর্তীতে 1831 সরি 1931 সালের দিকে একটা আন্দোলন হয়, 10 বছর ব্যাপী আন্দোলন চলে। তখন আসলে এই আদিবাসীরা সংগঠিত হয়, একত্রিত হয়ে এই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এগেনস্টে আবার আন্দোলন করে। সেই আন্দোলনটা মোটামুটি 10 বছর চলে। এর পরবর্তীতে 1967 সালে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের সাথে সন্ধি স্থাপন করার জন্য বা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য তাদেরকে ভোটাধিকার দেয়। এই যে অস্ট্রেলিয়ার আদি অধিবাসী যারা, তারা ভোটাধিকার পায় 1967 সালে, এবং তারপর থেকে ধারণা করা হয় যে তাদের সাথে একটা সুসম্পর্ক মেলবন্ধন হয়েছে। সো এই সংঘাতগুলো থাকবে না বললেই চলে। বাট তার পরবর্তীতেও বিভিন্ন বৈষম্যমূলক আচরণ, বিভিন্ন তাদের চাওয়া পাওয়া নিয়ে অনেক সংঘাত এখনও আমরা দেখছি। বাট অবশ্যই এখন সেই জায়গাগুলো একদম কমে গেছে। কিন্তু আমরা যাদেরকে আজকে অস্ট্রেলিয়ান বলে দাবি করছি, তারা কিন্তু কেউ নেটিভ অস্ট্রেলিয়ার সিটিজেন ছিল না, তারা আসলে অভিবাসিত হয়েই এসেছে। আর অস্ট্রেলিয়া একটা হাইব্রিড কান্ট্রি বলা যায়, কারণ বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে অস্ট্রেলিয়াতে মানুষ গিয়ে সেখানে সেটেল ডাউন হয়েছে, এবং এখানে বিভিন্ন কালচারের মিথস্ক্রিয়ায় আসলে অস্ট্রেলিয়া, যে কারণে দেখা যায় অস্ট্রেলিয়ার কালচারটা অনেক 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 ভাস্ট।